রুনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে কি যেন লিখছিল। আমাকে দেখেই হকচকিয়ে উঠে দাঁড়ালো। লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে বলল, কি দাদা? কোথায় কি? কি করছিলি? রুনু টেনে টেনে বলল, অঙ্ক করছিলাম। বলতে গিয়ে যেন কথা বেঁধে গেল মুখে। একটু বিস্মিত হয়েই বেরিয়ে এলাম। রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে? বিচিত্র কিছু নয়, ওর যা স্বভাব, অকারণেই একে ওকে চিঠি লিখে ফেলতে বাধবে না। রুনু ঝুনু দুজনেই মস্ত বড় হয়েছে। আগের চেহারার কিছুই অবশিষ্ট নেই। স্বভাবও বদলেছে কিছুটা। দুজনেই অকাতরে হাসে। সারা দিন ধরেই হাসির শব্দ শুনি। কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে। ও মা গো, ঝুনুকে এই শাড়িতে কাজের বেটির মতো লাগছে। অরুণু, দেখ দেখ রাবে আপা কি করছে। আপা শোন, আজ সকালে কি হয়েছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আবার অতি সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া, মুখ দেখা দেখি বন্ধ। কিছুক্ষণের ভেতর আবার মিটমাট। লুকিয়ে লুকিয়ে ম্যাটিনিতে সিনেমা দেখা, সাজগোজের দিকে প্রচন্ড নজর। সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন। আগের যে রুনুঝুনুকে চিনতাম, এরা যেন সেই রুনুঝুনু নয়। বিশেষ করে সেই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে লাগে। রাবেয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল। তাকে বললাম, আচ্ছা, কোনো ছেলের সঙ্গে কি রুনুর চেনা জানা হয়েছে নাকি? রাবেয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে। কিটকি চিঠি পাসনি নাকি? না, আমার কেমন যেন সন্দেহ হলো। শরীফ সাহেবের ছেলেরা দেখি প্রায়ই আসে, মনসুর বোধহয় নাম। আসে, আসুক না। যখন ন্যাংটা থাকতো তখন থেকে এ বাড়িতে এসে খেলছে রুনুঝুনুর সঙ্গে। যখন খেলেছে তখন খেলেছে, এখন রুনুঝুনুও বড় হয়েছে, ও নিজেও বড় হয়েছে। কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাঁচ ফ্যাঁচ করছিস? বেশ তো, যদি ভালোবাসাবাসি হয়, ইয়ে হবে। মনসুর চমৎকার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাস করে কোথায় যেন চাকরিও পেয়েছি। এক কথায় সমস্যার সমাধান করে রাবেয়া সেলাইয়ে মন দিল। মন্টুটারও ভীষণ পরিবর্তন হয়েছে। মস্ত জোয়ান, পড়াশোনায় তেমন মন নেই, প্রায় অনেক রাতে বাড়ি ফেরে। কি এক কায়দা বের করেছে, বাইরে থেকেই টুকুস করে বন্ধ দরজা খুলে ফেলে। পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয়। যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না, যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাব ভাব। চমৎকার গানের গলা হয়েছে, গানের মাস্টার রেখে শেখালে হয়তো ভালো গাইয়ে হতো। মাঝে মাঝে আপন মনে গায়, কোনো কোনো দিন নিজেই অনুরোধ করি, মন্টু একটা গান করতো। কোনটা? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। রবীন্দ্রসঙ্গীত না, একটা আধুনিক গাই, শোন। বাতি নিভিয়ে দে, অন্ধকারে গান জমবে। বাতি নিভিয়ে গান গাওয়া হয়, এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির। বাবার শরীর ভীষণ দুর্বল হয়েছে, হাঁপানি, বাত সব একসঙ্গে চেপে ধরেছে। বিকেলবেলা একটু হাঁটেন, বাকি সময় বসে বসে কাটে। রাবেয়া রাত 8টা বাজতেই গরম তেল এনে বুকে মালিশ করে দেয়। তখন বাবা বিড়বিড় করে আপন মনে কথা বলেন। রাবেয়া বলে, একা একা কি বলছেন বাবা? না মা, কিছু বলছি না, কি আর বলবো। একটু আরাম হয়েছে? হবে না কেন মা, তোর মতো মেয়ে যার আছে, তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কিছু হয় না। লক্ষ্মী মা আমার, আমার সোনা মা। আহ বাবা, কি বলেন, লজ্জা লাগে। তাহলে থাক, মনে মনে তোর গুণ গাই।
সবচেয়ে ছোট যে নিনু, সেও দেখতে দেখতে বড় হয়ে গেল। মার চেয়েও রূপসী হয়েছে সে। পাতলা ঠোঁট, একটু থ্যাবড়া নাক, বড় বড় ভাসা ভাসা চোখ, সব সময় ছলছল করছে। ওই তো সেদিন হামাগুড়ি দিয়ে বেড়াতো, থ থ থ বলে আপন মনে গান করত। আর আজ একা একা স্কুলে যায়, সাবলীল গর্বিত হাঁটার ভঙ্গি। একটু পাগলাটে হয়েছে সে। স্কুল থেকে ফিরে এসেই বই খাতা ছুঁড়ে ফেলে মেঝেতে, তারপর জাপটে ধরে রাবেয়াকে। ছাড় ছাড়, কি করিস, ছাড়। না, ছাড়বো না। কি বাজে অভ্যেস হয়েছে তোর। ও, হাত মুখ ধুয়ে চা খা। পরে খাবো, এখন তোমাকে ধরে রাখবো। বেশ, থাক ধরে। আবে আপা, কি? কোলে নাও। এত বড় মেয়ে, কোলে নেবো কিরে বোকা? না না, নিতেই হবে। তারপর দেখি নিনু রাবেয়ার কোলে উঠে লাজুক হাসি আসছে। আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার। রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ দাপাদাপি করে। কি হচ্ছে রে নিনু? যুদ্ধ যুদ্ধ খেলছি। দাদা? কি? গল্প বলবে কখন? আরো পরে, এখন পড়াশোনা কর। না, আমি পড়বো না, যুদ্ধ যুদ্ধ খেলবো। বেশ, খেল। তুমি খেলবে দাদা? না। আসো না, এই বালিশটা তুমি নাও। হ্যাঁ, এবার মারো তো দেখি আমাকে। রাবেয়ার আগের হাসি খুশি ভাব আর নেই। সারাক্ষণ দেখি একা একা থাকে। অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে। রাত জেগে সে কি করে কে জানে। রাবেয়াটার জন্য ভারী কষ্ট হয়। বিয়ে করলো না শেষ পর্যন্ত। মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি। আমি মনে প্রাণে চাই তাকে হাসি খুশি রাখতে। মাঝে মাঝে বলি, রাবেয়া সিনেমা দেখবি? না। চল না, যাই সবাই মিলে, কতদিন ছবি দেখি না। তুই যা রুনুঝুনুদের নিয়ে, কত কাজ ঘরের। যা কাজ রুনুঝুনুই করতে পারবে। আয়, তুই আর আমি দুজনে যাই। না রে, ইচ্ছে করছে না। তাহলে চল একটু বেরিয়ে আসি। কোথায়? তুই যেখানে বলিস। আজ থাক। আমি অস্বস্তিতে ছটফট করি। রাবেয়ার দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা হয়। যেন তার মানসিক দুঃখ কষ্টের অনেকটা দায়ভাগ আমার। একদিন রাবেয়া নিজেই বলল, চল খোকা, বেরিয়ে আসি। আমি খুশি হয়ে বললাম, চল, সারাদিন আজ ঘুরবো। বল কোথায় কোথায় যাবি? প্রথম যাব আমার এক বন্ধুর বাসায়। একটা রিক্সা নে। রিক্সা যে বাড়ির সামনে থামলো, তা দেখে চমকালাম। রাজপ্রাসাদ নাকি? বাড়ির সামনে কি প্রকাণ্ড ফুলের বাগান। আমি বললাম, রাবেয়া, তুই ঠিক জায়গায় এসেছিস তো? কার বাড়ি এটা? আবিদ হোসেনের। ওই যে ছোটবেলায় আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত। বাসা কি করে চিনলি? এসেছিলাম তো তার সঙ্গে বাসায়। আবিদ হোসেন বাসায় ছিলেন না। একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকভাবে আমাদের বসতে বললেন। কি দরকার বারবার জিজ্ঞেস করলেন। চমৎকার বাংলা বলেন তিনি। রাবেয়া বলল, কোনো প্রয়োজন নেই, এমনি বেড়াতে এসেছি। ছোটবেলায় তিনি আমার খুব বন্ধু ছিলেন।
ভদ্রমহিলা কফি করে খাওয়ালেন। বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কটি গোলাপ তুলে তোড়া করে দিলেন রাবেয়ার হাতে। একজন অপরিচিত বিদেশিনীর এমন ব্যবহার সত্যিই আশা করা যায় না। রাবেয়া বেরিয়ে এসে বলল, চল খোকা, এই ফুলগুলি মার কবরে দিয়ে আসি। এই 3টা দিবি তুই, বাকি 3টা দেব আমি। আয় যাই। বেশ কেটে যাচ্ছে দিন। কিটকির চিঠি হঠাৎ মাঝে মাঝে এসে পড়ে। কেমন আছেন? ভালো আছি গোছের। একঘেয়ে জীবনের মধ্যে এইটুকুই যেন ব্যতিক্রম। হঠাৎ করে একদিন সবার একঘেয়েমি কেটে গেল। মনসুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভনিতার পর বাবাকে বললেন, আপনার মেয়ে রুনুকে যদি দেন আমাদের কাছে, বড়ই খুশি হই। মনসুরের নিজের খুব ইচ্ছা। মনসুরকে আপনি ছোটবেলা থেকেই দেখছেন, চাকরিও পেয়েছে চিটাগাং স্টিল মিলে। 900 টাকার মতো বেতন, কোয়ার্টার আছে। তাছাড়া আপনার মেয়েরও মনে হয় কোনো অমত নেই। বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। 12ই আশ্বিন বিয়ের দিন ঠিক হয়ে গেল। 1 মিনিটে বদলে গেল সারাটা বাড়ি। বাবার সমস্ত অসুস্থতা কোথায় যে পালালো। বিয়ে নিয়ে এর সঙ্গে আলাপ করা, ওর কাছে যাওয়া, বাজারের হাল অবস্থা দেখা, মেয়েকে কি দিয়ে সাজিয়ে দেবেন সে সম্বন্ধে খোঁজ নেওয়া, এক মুহূর্ত বিশ্রাম রইল না তার। মন্টু তার বন্ধুদের নিয়ে এসে সারাক্ষণ হইচই করছে। গেট কোথায় হবে, ইলেকট্রিকের বাল্বে সাজানো হবে কিনা, কার্ড কয়টি ছাপাতে হবে, নিমন্ত্রণের ভাষাটা কিরকম হবে, এ নিয়ে তার ব্যস্ততা প্রায় সীমাহীন। রাবেয়াকে নিয়ে আমি কেনাকাটা করতে প্রায় প্রতিদিনই বেরিয়ে যাই। ঝুনুটা সারাক্ষণ আহ্লাদি করে বেড়ায়। শীতের শুরুতে ঠান্ডা আবহাওয়াতে এমনিতেই একটু উৎসবের ছোঁয়াচ থাকে। বিয়ের উৎসবটা যুক্ত হয়েছে তার সঙ্গে। রুনুর চাঞ্চল্য কমে গেছে। হইচই করার স্বভাব মুছে গেছে একেবারে। সারাদিন শুয়ে শুয়ে গান শোনে। একটু যে কোথাও যাবে আমাদের সঙ্গে, কিংবা বাইরের বারান্দায় এসে বসবে, তাও নয়। দুপুরটা কাটায় ঘুমিয়ে ঘুমিয়ে। বড় ভালো লাগে দেখে। যদি বলি, কিরে রুনু, বিয়ের আগেই বদলে গেছিস দেখছি। যাও দাদা, ভালো লাগে না। তোর চিটাগাংয়ের বাড়িতে বেড়াতে গেলে খাতির যত্ন করবি তো? না, করব না। তোমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো। রুনুর চোখ জল জল করে। সারা শরীরে আসন্ন উৎসবের কি গভীর ছায়া। মনসুর দেখি প্রায়ই আসে। একদিন সিনেমার টিকিট নিয়ে এলো রুনু ঝুনুর জন্যে। রুনু কিছুতেই যাবে না। রুনু বলে, নিনুকে নিয়ে যাক। নিনুও যাবে না। আমার জন্য তো আনেনি, আমি কেন যাব? এই বয়সে পাকা পাকা কথা। একদিন সে মনসুরের সঙ্গে হেসে হেসে সারা দুপুর গল্প করেছে। আজকে তার সাড়া পেলেই রুনু বন্দি হয়ে যায় নিজের ঘরে। রাবেয়া হেসে বলে, বেচারা বসে থাকতে থাকতে পায়ে চিঁচি ধরিয়ে ফেলেছে। রুনু, যা বেচারাকে দর্শন দিয়ে আয়। থাকুক বসে, আমি যাচ্ছি না। কেন যাবি না? রোজ রোজ বেহায়ার মতো আসবে, লজ্জা লাগে না বুঝি? ঝুনু আর নিনুকে নিয়ে গল্প করে বেচারা সময় কাটায়। দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল। বাবার 2জন ফুপু এলেন। তার চাচাতো ভাই ও ছেলে মেয়ে নিয়ে এলেন।
বাড়ি লোকজনে গম গম করতে লাগলো। মন্টু কোত্থেকে একটা রেকর্ড প্লেয়ার এনেছে, সেখানে তারস্বরে রাত দিন আধুনিক গান হচ্ছে। ফুপুর ছেলে মেয়ে কটির হল্লায় কান পাতা যাচ্ছে না। আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও যোগ দিয়েছে তাদের সঙ্গে। পাড়ার ছেলেরা নিজেরাই বাঁশ কেটে মণ্ডপ বাঁধার জোগাড় করছে। বেশ লাগছে, উৎসবের নেশা ধরানো আমেজ। কলেজ থেকে 7 দিনের ছুটি নিয়ে নিলাম। 3 দিন পর বিয়ে, দম ফেলার ফুরসত নেই। দুপুরের ঘুম বিসর্জন দিয়ে কিসের যেন হিসেব কষছি। রাবেয়া পাশেই বসে, রুনু ঝুনু আর ফুপুর দু মেয়ে লুডো খেলছে বসে বসে। বাবা গেছেন নানার বাড়ি। নিনুটা এলো এমন সময়, হাসি মুখে বলল, দাদা তোমাকে ডাকে। কে? নতুন দুলাভাই ইঞ্জিনিয়ার সাহেব। রুনু লজ্জায় লাল হয়ে ওঠে। রাবেয়া বলে বসে, আহা, বেচারার তর সইছে না। আমি স্যান্ডেল পায়ে নিচে নামি। বসার ঘরে মনসুর মুখ নিচু করে বসে আমাকে দেখে উঠে দাঁড়ালো। কি ব্যাপার ভাই, কিছু বলবে? ঝুনু দরজার ফাঁক দিয়ে উঁকি দিতে লাগলো। মনসুর বলল, আপনি যদি একটু বাইরে আসেন, খুব জরুরি। আমি চমকে উঠলাম, কিছু কি হয়েছে এর মধ্যে? ঘরে না, আসেন ওই চায়ের দোকানটায় বসি। মনসুরের মুখ শুকনো, চোখের নিচে কালি পড়েছে, অপ্রকৃতস্থের মতো চাহনি। চায়ের দোকানে বসে সে কাশতে লাগলো। আমি বললাম, কি ব্যাপার, খুলে বলো। এই চিঠিটা পড়েন একটু। গোটা গোটা অক্ষরে লেখা, আধ পাতার একটা চিঠি। সবুজ নামে একটি ছেলেকে লেখা। সবুজের সঙ্গে সে সিনেমায় যেতে পারবে না। বাসার সবাই সন্দেহ করবে। রুনুই লিখেছে 3 মাস আগে। স্তম্ভিত হয়ে গেলাম। কোথায় পেয়েছো এই চিঠি? সবুজ কাল রাতে আমাকে দিয়ে গিয়েছে। ও। কথা বলতে আমার সময় লাগলো। আর বলবোই বা কি? শুকনো গলায় বললাম, আমাকে কি করতে বলো? বিয়ে ভেঙে দিতে চাও? না, মানে আহ, এত আয়োজন, এত কিছু, মানে তুমি কি রুনুর সঙ্গে এ নিয়ে কথা বলতে চাও? না না, আহ, কি বলবো আমি। তবে আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি ঝুনুকে বিয়ে করতে পারি। সে কি করে হয়? সব করা হয়েছে রুনুর নামে, আজ হঠাৎ করে। আপনি ভালো করে ভেবে দেখুন, তাও সব রক্ষা হয়। সব দিক রক্ষার তেমন দরকার নেই। একটা মেয়ে একটা চিঠি লিখে ফেলেছে, এই বয়সে খুব অস্বাভাবিক নয় সেটা। সবুজ আমাকে আরো বলেছে। কি বলেছে? না, আমি আপনাকে বলতে পারবো না। সে তো মিথ্যা কথাও বলতে পারে। আপনি বরঞ্চ জুনুর সঙ্গে না, আমি তাহলে রুনুর সঙ্গে একটা কথা বলি। না, রুনুকে আর কি বলবে, যা বলার আমিই বলবো। আমি রুনুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আসন্ন উৎসবের আনন্দ তার চোখে মুখে। সমস্ত ব্যাপারটার জন্য রুনুকেই দায়ী করা উচিত, কিন্তু কিছুতেই তা পারছি না।
রুনুকে আমি বড় ভালোবাসি। এই ঘটনাটা তাকে এক্ষুনি জানানো উচিত, কিন্তু কি করে বলবো, ভেবে বুক ভেঙে গেল। রাবেয়াকেই জানালাম প্রথম। রাবেয়া প্রথমটায় হকচকিয়ে গেল, শেষটায় কেঁদে ফেললো ঝরঝর করে। রাবেয়া বড় শক্ত ধাঁচের মেয়ে, চোখে পানি দেখেছি খুব কম। রাবেয়া বলল, তুই রুনুকে সমস্ত বল, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যা, বাবাকে আমি বলবো। রুনুকে এক চাইনিজ রেস্তোরাঁয় নিয়ে গেলাম। ফ্যামিলি কেবিনে তার মুখোমুখি বসে আমার গভীর বেদনা বোধ হচ্ছিল। রুনুই প্রথম কথা বলল, দাদা, তুমি কিছু বলবে, না শেষবারের মতো ভালো খাওয়াবে? না রে, কিছু কথা আছে। বুঝতে পারছি, তুই কি বলবে বলতো? তুমি কিটকির কথা কিছু বলবে, তাই না? না, কিটকির কথা নয়। আচ্ছা রুনু, ধর তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে, মনে কর বিয়েটা হলো না, এসব বলছো কেন দাদা, কি হয়েছে? তুই সবুজ নামের কোনো ছেলেকে চিঠি লিখেছিলি? রুনু বড় বড় চোখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, ধীরে ধীরে বলল, হ্যাঁ হ্যাঁ, লিখেছিলাম। তার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, মনসুর তোকে বিয়ে করতে চাইছে না। কি বলে সে? সে জুনুকে বিয়ে করতে রাজি। রুনু চেষ্টা করলো খুব স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল। কোন বন্ধু এক কবিকে বিয়ে করে রোজ রাতে একগাদা আধুনিক কবিতা শুনছে, সে কথা খুব হেসে হেসে বলতে চেষ্টা করলো। ঝুনু কেন যে এত মোটা হয়ে যাচ্ছে এ নিয়েও উদ্বেগ প্রকাশ করলো, এবং এক সময় খাবারটা এত ঝাল বলে রুমাল বের করে চোখ মুছতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। রুনু ধরা গলায় বলল, দাদা, তুমি মন খারাপ করো না, তোমার মন খারাপ দেখলে আমি সত্যি কেঁদে ফেলবো। আমি বললাম, কোথাও বেড়াতে যাবি রুনু? কোথায়? সীতাকুণ্ড যাবি? চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র খুব সুন্দর দেখায়। রুনু কাতর গলায় বলল, যাবো দাদা, কবে নিয়ে যাবে? চল কালই যাই। না, ঝুনুর বিয়ের পরে চলো। ঝুনুর সঙ্গে এই ছেলের বিয়ে আমি হতে দেব না। তুমি বুঝতে পারছো না দাদা? খুব বুঝছি, বিয়ে হলে ঝুনু খুশি হবে। হোক খুশি, এই নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না রুনু। রুনুকে নিয়ে বের হয়ে এলাম। তখন সন্ধ্যা উতরে গেছে, রাতের নিয়ন আলো জ্বলে গেছে দোকানপাটে, চকচক করছে আলো। রুনু খুব ক্লান্ত পায়ে হাঁটতে লাগলো। আমি তাকে কি আর বলি। 12ই আশ্বিন ঝুনুর সঙ্গে বিয়ে হয়ে গেল মনসুরের। বাবা আর রাবেয়ার প্রবল মতের সামনে টিকতে পারলাম না। ঝুনু বেশ অবাক হয়েছিল, তাকে কিছু বলা হয়নি, তবে সে যে আঁচ করতে পেরেছে তা বোঝা যাচ্ছিল। ঝুনু যতটা আপত্তি করবে মনে করেছিলাম ততটা করেনি, দেখে কিছুটা বিস্মিত হয়েছি।
আত্মীয় স্বজনরা কি বুঝলো কে জানে, বিশেষ উচ্চবাচ্য করলো না, শুধু মন্টু বিয়ের আগের দিন বাসা ছেড়ে চলে গেল। তার নাকি কোথায় যাওয়া অত্যন্ত প্রয়োজন, বিয়ের পর ফিরবে। বাবা স্থবির আলস্যে ইজি চেয়ারে শুয়ে শুয়ে সিগারেট টানতে লাগলেন। বিয়েতে রুনুটা আহ্লাদ করলো সবচেয়ে বেশি। গান গেয়ে গল্প বলে আসর জমিয়ে রাখলো। তার জন্য ফুপুর ফাজিল মেয়েটা পর্যন্ত ঢং করার সুযোগ পেল না। আসর ভাঙলো অনেক রাতে। ছোট ছোট ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে, মেয়েরা আড়ি পেতেছে বাসর ঘরে, বরযাত্রীরা হইচই করে তাস খেলছে। সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। সব ক্লান্তি ঝেড়ে ফেলে রুনুর ঘরে এসে দাঁড়ালাম। টেবিল ল্যাম্পে শেড দিয়ে রেখেছি। ঘরে আড়াআড়ি ভাবে একটা লম্বা ছায়া পড়েছে আমার। রুনুর মুখ দেখা যাচ্ছে না, এলোমেলো হয়ে পড়ে থাকা তার অবসন্ন শরীর চুপচাপ পড়ে আছে। আমি নিঃশব্দে বসলাম রুনুর পাশে। রুনু চমকে উঠে বলল, কে? ও দাদা, কখন এসেছো? কি হয়েছে? না, কিছু হয়নি, ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। রুনু অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, হঠাৎ করেই ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো, তোমার গা ছুঁয়ে বলছি দাদা, আমার একটু খারাপ লাগছে না, আমি বেশ আছি। সবুজকে বিয়ে করবি রুনু? না। ছি। না কেন? না, কখনো না, ওটা একটা বদমাস। তবে যে চিঠি লিখেছিলি? এমনি তামাশা করতে, ও যে লিখতো খালি খালি। আয় রুনু, বাইরে হাঁটি একটু, দেখ কি জোছনা। রুনু জানলা দিয়ে বাইরে তাকালো। সত্যি অপরূপ জোছনায় সব যেন ভেসে যাচ্ছে, চারদিক চিকচিক করছে নরম আলোয়। আপনাতেই মনের ভিতর একটা বিষণ্ণতা জমা হয়। আমি বললাম, এটা কি মাস বলতো রুনু? অক্টোবর মাস। বাংলা বল। বাংলাটা জানি না। ফাল্গুন? না, আশ্বিন। আশ্বিন মাসে সবচেয়ে সুন্দর জোছনা হয়। আয় বাইরে গিয়ে দেখি। ঘরের বাইরে এসে দাঁড়াতেই মন জুড়িয়ে গেল। ঝিরঝির করে বাতাস বইছে, ফুটফুটে জোছনা চারিদিকে। সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয়, বড় ভালো লাগে। ওটা কে দাদা, ওই যে চেয়ারে বসে? তাকিয়ে দেখি কে যেন ইজি চেয়ারে মূর্তির মতো বসে আছে। একটা হাত অবসন্নভাবে ঝুলছে, অন্য হাতটি বুকের ওপর রাখা। বসে থাকার সমস্ত ভঙ্গিটাই কেমন দিনহীন, কেমন দুঃখী। আমি বললাম, ও হচ্ছে রাবেয়া, চিনতে পারছিস না? না তো। চলো আবার কাছে যাই। না, ও থাকুক একা। আয় এদিকে আয়। রুনু হাঁটতে হাঁটতে আমার একটা হাত ধরলো, ছোটবেলায় যেমন করতো তেমনি ভাবে হাতের আঙুল নিয়ে খেলা করতে লাগলো। হালকা গলায় বলল, দাদা, তোমরা কি আমার উপর বিরক্ত হয়েছ? কেন? চিঠি লিখেছি বলে? তোর কি মনে হয়
রুনু কথা বলল না, চুপচাপ হাঁটতে থাকলো। আমি বললাম, রুনু, ছেলেবেলার কথা মনে পড়ে? কোন কথা? তুই যে একদিন পালিয়েছিলি। ও, মনে আছে। ঝুনু একটা কাপ ভেঙে ফেলেছে, ভেঙেই দৌড়ে পালালো, আর আম্মা এসে আমার গালে টাস করে এক চড়। রুনু বলতে বলতে হাসতে লাগলো। আমি বললাম, তারপর কি ঝামেলায় পড়লাম সবাই, তোর কোনো খোঁজ নেই। সকাল গেল, দুপুর গেল, সন্ধে গিয়ে রাত, তবু তোর কোনো খবর নেই। বাসায় খাওয়া দাওয়া বন্ধ। বাবা সারাদিন খুঁজছেন এখানে ওখানে, আড়ালে আড়ালে চোখের পানি ফেলেছেন। আমি থানায় খবর দিতে গেছি। মা কিন্তু বেশ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। আর ঝুনুটা করলো কি, সন্ধেবেলায় রাবেয়াকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে সে কি কান্না। কোনো মতে বলল, আপা, আমি ভেঙেছি কাপটা, রুনু ভাঙেনি। তোর সব মনে আছে রুনু? খুব মনে আছে। আমি চুপচাপ বসে আছি ছাদে। তোমরা কেউ তো ছাদে খুঁজতে আসনি। সারাদিন একা একা বসেছিলাম। রাত হতেই ভূতের ভয়ে নেমে এসেছি। তারপর কি হলো বলতো রুনু? আর একটা চড় খেলাম। চড়টা কে দিয়েছিল মনে আছে? হ্যাঁ, তুমি। সশব্দে দুজনে হেসে উঠলাম। কে কে হাসছে? তাকিয়ে দেখি রাবেয়া টলতে টলতে আসছে। ও তোরা, বেশ ভয় পেয়েছি। হঠাৎ করে হাসলি, ধক করে উঠেছে বুকটা। বস রাবেয়া, গল্প করি। না, ভোর হয়ে আসছে দেখছিস না, সবাই চাটা খাবে, এত মানুষের ব্যাপার। আমি রান্নাঘরে যাই। চলো আপা, আমিও যাই। আমি একা একা বসে রইলাম। ভোরের কাকের কা কা শোনা যাচ্ছে। আকাশ ফর্সা হয়ে উঠেছে ধীরে ধীরে। বুঝতে পারছি মনের ভেতরে জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে। ঠিক ভোর হওয়ার মুহূর্তে মনের গ্লানি কেটে যায়, সুন্দর সুখের স্মৃতিগুলি ফিরে আসে। কিটকি লিখেছে, গতকাল নৌকায় করে 6 মাইল উত্তরের ক্যানসি সিটিতে গিয়েছিলাম বেড়াতে। ও মা, আমাদের দেশের ময়লা ঘিঞ্জি চাঁদপুরের মতো দেখতে, এটিকে আবার বাহার করে বলা হচ্ছে সিটি। শহরটা বাজে, বমি আসে, কিন্তু শহর থেকে বেরোলেই চোখ ভরে ওঠে। নীল সমুদ্র, নীল নীল পাহাড়, ঘন নীল আকাশ। ওহ, কি অদ্ভুত! আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার, সত্যি বলছি। আইএ পরীক্ষায় ফেল করলো রুনু। বেশ অবাক হলাম আমরা। পড়াশোনায় আমার সব ভাই বোনই ভালো। রুনু নিজে 700-র উপর নম্বর পেয়ে ম্যাট্রিক পাস করেছিল। অঙ্কে আর ভূগোলে লেটার মার্ক ছিল। পরীক্ষায় একেবারে ফেল করে বসবে, এটা কখনো ভাবা যায় না। কাগজে তার রোল নাম্বার যখন কিছুতেই খুঁজে পাচ্ছি না, এবং রোল নম্বরটি পাওয়া যাবে না এটিও ধারণা করতে পারছি না, তখন রুনু বলল, খুঁজে লাভ হবে না দাদা, আমি ফেল করেছি। ফেল করবি কেন? খাতায় যে কিছুই লিখিনি। ইতিহাসের খাতায় সম্রাট বাবরের ছবি এঁকে দিয়ে এসেছি। কার ছবি? সম্রাট বাবরের। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রুনু অবশ্যই বদলে যাচ্ছিল, কিন্তু পরিবর্তনটা এত ধীর গতিতে হচ্ছিল যে আমি ঠিক ধরতে পারিনি। হয়তো পড়তে বসেছে। আমি যাচ্ছি পাশ দিয়ে, হঠাৎ ডাকলো, দাদা শোনো একটু। কি? মানুষের গোস্ত যদি বাজারে বিক্রি হতো তাহলে তোমার গোস্ত হতো সবচেয়ে সস্তা। তুমি যা রোগা।
এই জাতীয় কথাবার্তা রুনু আগে বলতো না। কিংবা আরেকটি উদাহরণ ধরা যাক। একদিন রাবেয়াকে গিয়ে সে বলছে, আপা একটা কথা শুনবে? বল। তোমার মাথাটা কামিয়ে ফেলবে। রাবেয়া বিস্মিত হয়ে বলল, কেন রে? এমনি বলছি, ঠাট্টা করছি। রুনুর এ জাতীয় কথাবার্তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। রুনু বদলে যাচ্ছিল, কথাবার্তা কমিয়ে দিচ্ছিল। অথচ তার মতো হইচই করা মেয়ে আমি খুব কম দেখেছি। বাসায় যতক্ষণ আছে গুনগুন করে গান গাইছে, রেডিও কানের কাছে নিয়ে উপুড় হয়ে শুয়ে আছে বিছানায়। সিনেমার তো কথাই নেই, প্রতি সপ্তাহে দেখা যায়। তার হাতে টাকা পড়তে না পড়তে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। যখনই দেখতাম রাতের খাওয়ার পর রুনু আমার ঘরে ঘুরঘুর করছে, কিংবা আমার পরিষ্কার করে সাজানো বিছানা আবার নতুন করে ঝাড়ছে, তখনই বুঝতাম তার কিছু টাকার প্রয়োজন। কিরে রুনু, টাকা দরকার? না। সেদিন যে 10 টাকা দিলাম, খরচ করে ফেলেছিস? হুম। আরো চাই? না। আচ্ছা আচ্ছা, প্যান্টের পকেটে হাত দে। মানিব্যাগ পেয়েছিস? খোল, নে একটা নোট নিয়ে যা। আরে আরে, 10 টাকারটাই নিলি, ডাকাত একেবারে। রুনু খিলখিল হেসে পালিয়ে যায় দ্রুত। সেই রুনু এমন বদলে গেল, আমরা কেউ বুঝতেই পারলাম না। পরীক্ষার রেজাল্ট শুনে তার কোনো ভাবান্তর নেই। সেদিন শুনি জানলা দিয়ে মুখ বের করে ওভারসিয়ার চাচাকে বলছে, ও চাচাজি শুনছেন? কি মা? আমার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। কি রেজাল্ট? আমি ফেল করেছি চাচাজি। একমাত্র বাবাই রুনুকে ধরতে পেরেছিলেন। প্রায়ই বলতেন, রুনুটার কি কোনো অসুখ করেছে, এমন দেখায় কেন? একদিন রুনুকে আসমানি রঙের একটি চমৎকার শাড়ি এনে দিলেন। সিনেমা দেখাতে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন ঝুনুর কাছে। ঝুনুর বাসা থেকে ফিরে এসেই রুনু অসুখে পড়ল। প্রথমে একটু জ্বর জ্বর ভাব, সর্দি, গা ম্যাজ ম্যাজ, শেষটায় একেবারে শয্যাশায়ী। একদিন দুদিন করে দিন 15 পার হয়ে গেল, অসুখ আর সারে না। ডাক্তার কখনো বলেন দুর্বলতা, কখনো বলেন রক্তহীনতা, কখনো বা লিভার ট্রাবল। সঠিক রোগটা আর ধরা পড়ে না। রাতে সে বড় ঝামেলা করে, নিজে একটুও ঘুমোয় না, কাউকে ঘুমোতেও দেয় না। রাবেয়া প্রায় সারা রাত জেগে থাকে, মাথায় হাত বুলিয়ে দেয়, গল্প পড়ে শোনায়, পিঠ চুলকে দেয়। অনেক রাতে যখন রাবেয়া বলে, আমি একটু শুই রুনু, না না, শুলেই তুমি ঘুমিয়ে পড়বে, তোর বালিশে একটু মাথা রাখি, ভীষণ মাথা ধরেছে। হুম, তুমি বরং 1 কাপ চা খেয়ে আসো, ঘুমোতে পারবে না। খোকাকে ডাকি, ও বসবে তোর পাশে। না, তুমি বসে থাকবে। কলেজ থেকে ফিরে আমি এসে বসি রুনুর পাশে। কিরে, জ্বর কমেছে? হ্যাঁ, কমেছে। কপালে হাত দিয়েই প্রবল জ্বরের আঁচ পাই। রুনু ঘোলাটে চোখে তাকায়। আমি বলি, বেশ জ্বর তো, কিরে, খারাপ লাগে? না, লাগে না। মাথা হাত বুলিয়ে দেব? না। চিটাগাং ভালো লেগেছিল রুনু? হুম। সমুদ্র দেখতে গিয়েছিলি? না। আচ্ছা, একবার তোদের সবাইকে নিয়ে সমুদ্র দেখতে যাব,
কক্সবাজারে হোটেল ভাড়া করে থাকবো, খুব ফুর্তি করব, কি বলিস? হুম। কো- জ্বরের ঘোরে রুনু ছটফট করতে লাগলো। হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল, দাদা, জুনু এখন আর আমাকে একটু দেখতে পারে না। কেন দেখতে পারে না? কি জানি কেন, আমার সঙ্গে কথা বলেনি, কিন্তু আমার কি দোষ? রুনুর জ্বর বাড়তেই থাকে। মন্টু চলে যায় ডাক্তার আনতে। রুনু আচ্ছন্ন হয়ে পড়ে থাকে। ভাত খেতে খেতে রাবেয়া বলে, খোকা শোন, তোকে একটা কথা বলি। কি কথা? রুনুটা বাঁচবে না রে। কি বলছিস আবোল তাবোল? আমার কেন জানি শুধু মনে হচ্ছে, কাল রাতে রুনুর জন্য গরম পানি করে নিয়ে গেছি, দেখি ওর মাথার পাশে কে একজন মেয়ে বসে আছে। কি বলছিস এসব? হ্যাঁ, সত্যি। কে যে বসেছিল ঠিক বলতে পারবো না, তবে আমার মনে হয় তিনি মা। অল্প কিছুক্ষণের জন্য দেখেছি। যত সব রাবিশ। না রে, ঠিকই। আমি ভয় পেয়ে বাবাকে ডেকে আনি। বাবাকে বলেছিস কিছু? না, বলিনি। দেখতে দেখতে রুনুর জ্বর খুব বাড়লো। ছটফট করতে লাগলো সে। ডাক্তার এসে 2টি ইঞ্জেকশন করলেন, মাথায় পানি ঢালতে বললেন। জ্বরের ঘোরে রুনু ভুল বকতে লাগলো। বেশ করছেন আপনি, হ্যাঁ বেশ তো, ঠিক আছে ঠিক আছে। কি বলছিস রুনু? রুনু স্বাভাবিক মানুষের মতো বলল, কই দাদা, কিছু বলছি না তো। রাবেয়াকে বলল, আপা, 1 গ্লাস পানি আনো, কানায় কানায় ভরা থাকে যেন, আমি সবটা চুমুক দিয়ে খাবো। রুনু 1 চুমুক পানি খেলো, খুব স্বাভাবিক গলায় ডাকলো, বাবা। এই তো আমি। কি মা, একটু কোলে নেন না। বাবা রুনুকে কোলে নিলেন। বাবার পা কাঁপছিল। আমি বাবার একটা হাত ধরলাম। রুনুটা এই কদিনেই ভীষণ রোগা হয়ে গেছে। বাবার পিঠের উপর তার 2টি শীর্ণ হাত আড়াআড়ি ঝুলছে। রুনু বলল, বাবা, বাইরে চলেন, বাইরে যাব। সবাই বাইরে এসে দাঁড়ালাম। সে রাতে খুব জোছনা হয়েছিল। জাম গাছের পাতা চিকচিক করছিল জোছনায়। উঠোনে চমৎকার সব নকশা হয়েছিল গাছের পাতার ছায়ায়। রুনু ফিসফিস করে বলল, বাবা, কাল রাতে আমি মাকে দেখেছি। মা আমার মাথার পাশে এসে বসেছিলেন। আমি কি মারা যাচ্ছি বাবা? না মা, ছি, মারা যাবে কেন? তোমরা কি রাগ করেছো আমার উপর? রাগ করবো কেন, মিষ্টি মা আমার। বাবা চুমু খেলেন রুনুর পিঠে। রুনু বলল, আমি যে আরেকটি ছেলেকে চিঠি লিখেছিলাম। রাবেয়া রুনুকে কোলে নিয়ে বসে আছে। বাবা আর মন্টু গেছে ডাক্তার ডেকে আনতে। রুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমাদের দিকে। তার ফর্সা সরু আঙুল থর থর করে কাঁপছে। সবাই বুঝতে পারছি রুনু মারা যাচ্ছে।
রুনু মারা যাবার পর আমার মনে হলো মায়ের মৃত্যু আমি ঠিক অনুভব করতে পারিনি। মা যখন মারা যান তখন অনেক রকম দুশ্চিন্তা ছিল। নিনুকে কে মানুষ করবে, ঘর সংসার কি করে চলবে। কিন্তু এখন কোনো দুশ্চিন্তা নেই। রুনুর জন্য কোনো কিছু আটকে থাকার কথা ওঠে না, কিন্তু সমস্তই যেন আটকে গেল। রুনুর কথা মুহূর্তের জন্যও ভুলতে পারি না। মনে হয় গভীর শূন্যতায় ক্রমাগত তলিয়ে যাচ্ছি। অসহ্য বোধ হওয়ায় লম্বা ছুটি নিয়েছি। দীর্ঘ অবসর সময়ও কাটে না কিছুতেই। একবার ভাবলাম বাইরে কোথাও যাই। কতদিন রুনুকে নিয়ে বাইরে যেতে চেয়েছি। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, কক্সবাজার, দিনাজপুরের পঞ্চগড়, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আজ একা একা কি করে যাব? কিছুই ভালো লাগে না। শুয়ে শুয়ে দীর্ঘ সময় কাটে। বাবা তার ছোট ঘর থেকে কখনোই বের হন না। তার হাঁপানি বড্ড বেড়েছে। মন্টু যে কখন আসে কখন যায় বুঝতে পারি না। শুধু নিনুর দাপাদাপি শোনা যায়। সে খেলে আপন মনে, পাগলের মতো কথা বলে একা একা। একদিন রুনুর ছোট্ট ট্রাঙ্কটা খুলে ফেললাম। কত কি সাজিয়ে রেখেছে সেখানে। প্রথম বেতন পেয়ে তাকে 10 টাকার নোট দিয়েছিলাম একটা। নোটের উপর লিখে দিয়েছিলাম, প্রিয় রুনুকে ইচ্ছে মতো খরচ করতে। রুনু সেটি খরচ করেনি, যত্ন করে রেখে দিয়েছে। একটি অতি চমৎকার মোমের পুতুল, আগে কখনো দেখিনি। কোত্থেকে এনেছিল কে জানে। তার নিজের ফটো কয়েকটি, কিটকির ক্যামেরায় তোলা। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় পাওয়া 2টি ছোট কাপ, একটি কবিতার বই, তাতে লেখা রাবেয়া আপাকে, রুনু। 5-6টি সাদা রুমাল, প্রতিটির কোনায় ইংরেজি লেখা, তার নিজের নামের আদ্যক্ষর। পুরানো ডায়েরি পেলাম একটা, পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। 17/1/1971। আজ রাবেয়া আপা আমাকে বকেছে। মিটসেফ খোলা রেখেছিলাম আর বিড়ালে দুধ খেয়ে গেছে। প্রথম খুব খারাপ লাগছিল, আপা সেটি বুঝতে পারলো। বিকেলে আমাকে ডেকে এমন সব গল্প বলতে লাগলো যে হেসে বাঁচি না। একটি গল্প এই রকম। এক মাতাল রাতের বেলায় মদ খেয়ে উল্টে পড়েছে নর্দমায়। বিরক্ত হয়ে বলছে, ওরে বেটা নর্দমা, তুই দিনের বেলা থাকিস রাস্তার পাশে আর রাত হলেই এসে রাস্তার মাঝখানে। আপাটা কি হাসাতেই না পারে। 14/2/1971। কিটকি আপা আমাকে এমন একটি কথা বলেছেন যে আমি অবাক। সবাইকে সে কথাটি বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বলা যাবে না। আপা আল্লাহর কসম দিয়ে দিয়েছেন। 30/3/71। আজ একটা মজার ব্যাপার হয়েছে। দুপুরে আমি শুয়ে আছি, বাবা চুপি চুপি এসে ঘরে ঢুকে বলতে লাগলেন, রাবেয়া, রুনুটার কি হয়েছে? ও এমন মন মরা থাকে কেন? আমি উঠে বললাম, আপা তো নেই বাবা। আর কই, আমার তো কিছু হয়নি। বাবার মুখের অবস্থা যা হয়েছিল না। 22/5/71। আজ দুপুরে লুকিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ও আল্লাহ, গিয়ে দেখি সিনেমা হলের লবিতে দাদা ঘুরছে। আমাকে দেখে বলল, কি রুনু মিয়া, সিনেমা দেখবে নাকি? তারপর নিজেই টিকিট কাটলো। ছবিটা বড় ভালো।
5-6-71। মন্টুটা তলে তলে এত, আমাকে বলছে 3-3টা ডিসিতে সিনেমা দেখাবে, যদি না দেখাও তাহলে সব ফাঁস করে দেব, তখন বুঝবে। মন্টুর একটি কবিতা ছাপা হয়েছে, কবিতাটি সে শুধু আমাকেই দেখিয়েছে। খুব অশ্লীল কিনা তাই কাউকে দেখাতে সাহস হয়নি। 9-6-71। আজ সন্ধ্যাবেলা দেখি রাবেয়া আপা শুয়ে শুয়ে কাঁদছে। খুব চাপা মেয়ে, কাউকে বলবে না তার কি হয়েছে। আমার যা খারাপ লাগছে, কাঁদতে ইচ্ছে হচ্ছে। 9-7-71। মিনুটার কাণ্ড দেখে শুনে অবাক হয়েছি। সেদিন স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। আমি বললাম, কি হয়েছে, কাঁদছিস কেন? সে ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, জানো না তুমি, আজ ছেলেরা এক প্রফেসরকে মেরে ফেলেছে, আপামনি বলেছে ক্লাসে। তাতে তোর কি হয়েছে? দাদাকে যদি মেরে ফেলে, সেও তো প্রফেসর। শুনে আমি হেসে বাঁচি না, ওর যত টান দাদার জন্যে। হতাশা আর বিষণ্ণতায় যখন সম্পূর্ণ ডুবেছি, তখনই কিটকির চিঠি পেলাম। দেশে ফিরছি, কবে বলতে পারছি না, প্লেনের টিকিট পেলেই। বদলে গেছিস কিটকি, লম্বা হয়েছি না? হুম, আর রোগাও হয়েছিস। আপনিও বদলেছেন, কি বিশ্রী গোঁফ রেখেছেন। বিশ্রী? হ্যাঁ, বিশ্রী আর জঘন্য, দেখলেই সুরসুরি লাগে। ম্যানিলার কথা বল। সে তো চিঠিতেই বলেছি, মুখে শুনি। রাবেয়া ট্রেতে চা সাজিয়ে আনলো। কিটকি হাসতে হাসতে বলল, রাবেয়া আপা আগের মতোই আছেন। না রে, স্বাস্থ্য ভালো হয়েছে, এই দেখাতে কত জোর। আমার ঘাড় ভেঙে ফেলেছেন, বোন ফ্র্যাকচার হয়েছে নির্ঘাত। বোন ফ্র্যাকচার হয়নি, হার্ট জখম হয়েছে কিনা বল। রাবেয়া হাসতে হাসতে চলে গেল। কিটকি বলল, রুনুর কথা বলেন না। রুনুর কথা থাক। মন্টুর নাকি একটা কবিতার বই বেরিয়েছে। হ্যাঁ, কিছু কিংসুক নাম, তোকে নিশ্চয়ই দেবে এক কপি। কেমন হয়েছে? আমি কবিতার কি বুঝি, তবে সবাই ভালো বলেছে। আপনার প্রফেসরের কি খবর? খবর নেই কোনো, বেতন বেড়েছে, ব্যাংকে কিছু জমেছে, খরচপত্র তো বিশেষ তেমন কিছু নেই। রাবেয়া আপা শেষ পর্যন্ত বিয়ে করলেন না। না। কেন? রাবেয়া করতে চাইল না, বাবা খুব চেষ্টা করেছিলেন। কিটকি অনেকক্ষণ থাকলো বাসায়। দুপুরে আমাদের সঙ্গে ভাত খেলো, বিকেলে চা খেয়ে চলে গেল। কিটকিকে অন্যরকম লাগছিল। ছেলে মানুষই যা ছিল ধুয়ে মুছে গেছে, ভারী সুন্দর হয়েছে দেখতে, চোখ ফেরানো যায় না এমন। সারা সন্ধ্যা কিটকির কথা ভাবলাম। ছোটবেলায় কিটকি আমার জন্য এক ধরনের আকর্ষণ অনুভব করত, এখনো করে কিনা কে জানে। তাকে সরাসরি কিছু বলার মতো সাহস আমার নেই, কিন্তু বড় জানতে ইচ্ছে করে। রাত 10টার দিকে রাবেয়া আমার ঘরে এলো। কিরে, জেগে আছিস? রাবেয়া চুল আঁচড়াতে আঁচড়াতে খাটে বসলো, চিরুনি কামড়ে ধরে বেনি পাকাতে লাগলো। খুব লম্বা চুল তো তোর। হুম,
একটা বেনি কেটে নিয়ে যে কেউ ফাঁস নিতে পারবে। প্রেমের ফাঁস বল? কিটকিকে দেখে খুব রস হয়েছে না? মন পেয়েছিস কিটকির? রমণীর মন সহস্র বৎসরের সখা সাধনার ধন। তোর সাধনাই বা কম কি? 5 বছর অনেক লম্বা সময়। রাবেয়া চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, খোকা, তোর কাছে একটা কাজে এসেছি। কি কাজ? আমাকে কলেজে ভর্তি করিয়ে দে, কিছু পড়াশোনা করি। এতদিন পর হঠাৎ? এমনি ইচ্ছে হলো। আর একটা মাস্টার রেখে দিস, কিছুই তো চাই মনেও নেই। আচ্ছা, দেব। আবার ছেড়ে দিবি না তো? না, ছাড়বো না।